পুলিশ ফাইল। মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করেন। সৎ মা আমাদের ভালোবাসা তো দূরে থাকে, আমাদের উপর অকথ্য অত্যাচার করে। ঘর সংসারে কাজ করে নেওয়ার জন্য আমাদের পড়াশোনাও বন্ধ করে দিয়েছে। তবুও মুম্বাইতে যখন ছিলাম সেখানে কিছু চেনা জানা মানুষ হয়ে গেছিল, যাদেরকে আমাদের সুখ দুঃখের কথাটুকু বলতে পারতাম। বাবা মুম্বাইয়ে চাকরি ছেড়ে উত্তরপাড়ায় চলে এলেন, আর এখানে আমাদের দুঃখের কথা বলার মতো কেউ নেই। আমরা এখানে অনেক অসহায় হয়ে পড়েছি। চিন্তা করো না, প্রভুর কাছে এসে পড়েছ, সব ঠিক হয়ে যাবে। আজ সকাল থেকে একটু চুল বাঁধারও সময় পাইনি। এই স্নিগ্ধা, এই চিরুনি আয়নাটা কোথায় গেল বলতো? ও ওই তো বিছানার উপরে দেখ। এটা না তোর খুব খারাপ রোগ, একটা জিনিসও ঠিকঠাক রাখিস না। গোডাউনে না জিনিসপত্র এরকম এলোমেলোই থাকে, সাজানো গোছানো থাকে না। না, গোডাউনেও জিনিসপত্র গোছানো যায়। দেখিস না আমি আমার জিনিসপত্র কি সুন্দর গুছিয়ে রাখি, যে চোখ বন্ধ করা থাকলেও আমি খুঁজে পাই। তাই? আরে আরে কি করছিস? এই যে বললি না চোখ বাঁধা থাকলেও তো জিনিসপত্র তুই খুঁজে বের করবি। এবার খোঁজ। এই খুলবি না, দাঁড়া। চ্যালেঞ্জ করছিস? বল কি খুঁজতে হবে? নুনের কৌটো খুঁজে বের কর দেখি। ইস, এটা কি? এটা কালকে যে ওই তেলে ভাজা করেছিলি তার পোড়া তেল। কিন্তু এটা এখানে এলো কি করে? এটা তো এখানে আসার কথা না। তুই রেখেছিস? না না না, আমার তো এরকম ভুল হবে না। তাহলে ভূতে রেখেছে। কি গোছানো মেয়ে রে আমার, এই আমাকে আবার জ্ঞান দেয়। ঠিক আছে তুই এবার বল, আমি এবার ঠিক খুঁজে দেব। বল। কি আর খুঁজবি, এক কাজ কর, হাত মোছা গামছায় হাতটা মুছে নে। হ্যাঁ সেটাই ঠিক হবে। মাসছে। মা চলে যাচ্ছে। কি হয়েছে? আসো 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 আসো, আমি দেখছি। আসো এইখানে বসো, এখানে বসো। হ্যাঁ দেখ তো, কই দেখাও, দেখো আমি দেখছি। দেখো, খোলো। কি রে পেলি? পোকাটা পেলি রে? না মা, আমি পাচ্ছি না। ধুর তো ছাড়ি, সর, তোকে দিয়ে কিচ্ছু হবে না। আয়নাটা কোথায়? আমি বের করে নিচ্ছি। এ কি? আমার মুখে কালি লেপেছিস? মা, মা ও কিছু করেনি মা। আমি কিছু করিনি মা। ছাড়ো না মা, ওকে বেরো না মা। আমি করিনি।
তোর জ্বরটা খুব বেড়েছে, তুই একটু রেস্ট নে, আমি ওষুধ নিয়ে আসি। কি রে, এখনো শুয়ে আছিস? এদিকে তো কাপড় কাচা বাকি, কাজগুলো কে করবে? ওঠ ওঠ, চল। কাজ ফেলে দিয়ে শুয়ে আছে, চল চল চল। প্রভুর সামনে মন দিয়ে প্রার্থনা করলে তিনি তা শোনেন, আর কারো না কারো মারফত তিনি সাহায্য ঠিকই পাঠান। স্নিগ্ধা, আমি বিরাজ। আপনি? আসলে সেদিন যখন তুমি ফাদারের সঙ্গে তোমার দুঃখ কষ্টের কথা বলছিলে, তোমার সৎ মায়ের অত্যাচারের কথা বলছিলে, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি তোমাদের সব কথাই শুনেছি। বলতে পারো সেদিন প্রভুই তোমার দুঃখ কষ্টের কথা আমার কানে তুলেছিলেন, যাতে আমি তার সাহায্য তোমার কাছে পাঠিয়ে দেওয়ার একটা মাধ্যম হতে পারি। আপনি ঠিক কি বলছেন আমি বুঝতে পারছি না। আসলে না বোঝারই কথা। আমি কনভেন্ট অফ জিসাস অ্যান্ড মেরি স্কুলে একজন টিচার। এছাড়া আমার একটা এনজিও আছে, যেখানে তোমার মতো অসহায় মেয়ে যারা কোনো না কোনো প্রতিবন্ধকতার কারণে লেখাপড়া শিখতে পারে না, তাদের থাকা, খাওয়া এবং সম্পূর্ণ লেখাপড়ার ব্যবস্থা করা হয়। তুমি চাইলে আমার এনজিওতে আসতে পারো। থাকা, খাওয়া, লেখাপড়া সমস্ত কিছুর দায়িত্ব নেবেন? নিশ্চয়ই। আর বাবা মা যদি রাজি না থাকেন? দেখো স্নিগ্ধা, তুমি কি এই যন্ত্রণার জীবন থেকে মুক্তি পেতে চাও না? চাই। তোমাকে ওখান থেকে যেভাবেই হোক বেরিয়ে আসতে হবে। তুমি জানো না স্নিগ্ধা, কত অপূর্ব একটা জীবন তোমার জন্য অপেক্ষা করছে আমার এনজিওতে। আর সব থেকে বড় কথা, তুমি প্রভুর সাহায্য প্রার্থনা করেছো। প্রভু তোমার জন্য এই জীবন ধার্য করেছেন। এর থেকে মুখ ফিরিয়ে নিও না স্নিগ্ধা। এরপর কিন্তু ওই অত্যাচারের জীবন থেকে আর বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবে না। দিদি, আজ একজনের সাথে চার্চে আলাপ হলো। ওনার নিজস্ব এনজিও আছে। উনি আমাদের মতো মেয়েদের লেখাপড়ার দায়িত্ব নেন, আশ্রয়ও দেন। যাবি? বাড়ি ছেড়ে? বাড়ি? তুই এটাকে বাড়ি বলিস? আমরা যদি কারোর বাড়িতে কাজের জন্যও থাকতাম না, এর থেকে অনেক ভালো থাকতাম। কিন্তু স্নিগ্ধা, আমাদের তো এনজিও সারা জীবনের আশ্রয় দেবে না। আমাদের এডুকেশন কোর্স শেষ হয়ে গেলে সেই তো বাড়িতেই ফিরে আসতে হবে। তাই আজ যদি বাবা মার পারমিশন ছাড়া একবার চলে যাই, তাহলে তো আর আমাদের এই বাড়িতে ঢুকতেই দেওয়া হবে না। আমি এখানে ফিরে আসতেও চাইছি না। আমাদের কোর্স কমপ্লিট হয়ে গেলে আমি কিছু একটা কাজের ব্যবস্থা করে নেব। আর যদি না হয় তখন? তুই এত নেগেটিভ কেন ভাবছিস দিদি? কেননা আমরা অসহায়। আমরা অসহায় বলেই তো প্রভু যীশু আমাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। তাও বাবা মার বিরুদ্ধে গিয়ে কাজ করাটা ঠিক হবে না। কাল আমি ওনাদের সঙ্গে কথা বলবো। তুই এখন শুয়ে পড়, অনেক রাত হলো, শুয়ে পড়। নে, শুয়ে পড়। এ ব্যাপারে আমি কি বলবো বলতো? ও তোদের মাকেই জিজ্ঞেস কর। কেন? এই বাড়ির কর্তাকে তুমি, তাহলে সব বিষয় কেন মা সিদ্ধান্ত নেবে? দেখো বাবা, আমরা তোমারই মেয়ে, তোমার বর্তমান স্ত্রীর নই। আর কাজে আমাদের ভালো মন্দ সবটুকু তুমিই বুঝবে, তোমার স্ত্রী নয়।
আচ্ছা সব সময় তোমার স্ত্রী করিস কেন বলতো? দেখ আমার স্ত্রী মানে তো তোদেরও মা। দেখ মা, তোদের নিয়ে আমার যেমন একটা ভাবনা আছে, তারও তো একটা চিন্তা আছে। সব কিছু জেনে বুঝো কেন চোখ বন্ধ করে থাকো বলো তো বাবা? আমাদের ভালোতে যে মার কতটা অরুচি সেটা তুমি ভালো করেই জানো। তার সত্ত্বেও দেখ মা, তোরা ওকে ভুল বুঝিস। বাইরে থেকে একটু কড়া শাসন দেখায় বটে, যাতে মাহারা বাচ্চা দুটো ভুল পথে না চালিত হয়। আসলে ভেতর থেকে ও তোদের খুব ভালোবাসে রে। এক কাজ কর, তোরা বরং ওর সাথেই কথা বল রে। যেতে পারিস তোরা, কিন্তু তোদের লিখিত দিয়ে যেতে হবে যে আর কোনোদিন তোরা এ মুখ হবি না। কিন্তু মা, আমরা তো সারা জীবনের জন্য যাচ্ছি না। আমাদের 2 বছরের কোর্স কমপ্লিট হলে আমরা আবার এই বাড়িতেই ফিরে আসব। এতে আমার কি লাভ? 1-2 বছর ধরে তোমরা বাইরে ফুর্তি মারবে, আর আমার কি হবে? আমার সংসারে কাজকর্ম কে করবে? আমরা এবারে নেই, ঝিঝা করবো। স্নিগ্ধা, আমি এই বাড়ির কর্ত্রী, আমার নির্দেশে এই সংসার চলবে। এখানে থাকতে হলে খেটে খেতে হবে, আর খেটে খেতে যদি কোনো সমস্যা হয় তাহলে যেখানে খুশি সেখানে চলে যেতে পারিস, কিন্তু এই বাড়ির বাইরে পা রাখলে ফেরার পথ বন্ধ। স্নিগ্ধা, তুই একটু বাইরে যা তো। বললাম তো যা, আমি কাজ করে নেবো, তুই যা। মা, তোমার এই ঘর সংসারের কাজকর্ম নিয়ে চিন্তা তো? ঠিক আছে, আমি সব করে নেব। তুমি শুধু ওকে যেতে দাও, কোনো শর্ত রেখো না। ওর পড়াশোনা শেষ হলেই ও আবার এই বাড়িতেই ফিরে আসবে। সেই যখন এখানেই ফিরে আসবে, তাহলে অত পড়াশোনা করে কি লাভ? ছোটবেলা থেকেই ওর অনেক স্বপ্ন ছিল জানো মা, অনেক লেখাপড়া করবে, ডাক্তার হবে, কিন্তু এখন আর সেই স্বপ্ন পূরণ হওয়ার নয়। তাই যতটুকু সুযোগ পায় ও লেখাপড়া করবার, করতে দাও মা, একটু হেল্প করো। দেখ, আমার অত মহান হয়ে লাভ নেই। আমার ঘর সংসারের কাজ ঠিক মতো চললেই হলো। তুই দুজনের কাজ ঠিক করে করতে পারবি তো? হ্যাঁ মা, আমি সব ঠিক করে করতে পারবো। তাহলে আর সমস্যা কোথায়? একজনের খরচে যদি দুজনের কাজ পেয়ে যাই, তাহলে তো আমারই লাভ। তোর ব্যাপারটা কি বলতো দিদি? উচ্চশিক্ষিত হওয়ার ইচ্ছে তো তোরও ছিল, তাহলে এখন কেন যাবি না? সময় আর পরিস্থিতির সঙ্গে সঙ্গে স্বপ্নগুলোও পাল্টে যায়। এখন এই স্বপ্নটাও পাল্টে গেছে। এখন শুধু স্বপ্ন দেখি এই অত্যাচারের জীবন থেকে একটু মুক্তি পেয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে। তুই যদি এখান থেকে না বেরোস তাহলে মুক্তিটা পাবি কি করে? মুক্তি আমি অন্যভাবে ভাবছি। তুই শিক্ষিত হয়ে ইনকাম করবি, আর তখন আমি এই সংসার ছেড়ে তোর কাছে চলে যাব। কিন্তু এখন কেন নয়? এখন রাত অনেক হয়েছে, এসব কথা ছাড় তো। এখন চল শুতে চল, কাল সকালে তো আবার তোকে যেতে হবে। চল শুয়ে পড়, শো। মা মারা যাওয়ার পর আমার নিজের বলতে একমাত্র তুই দিদি, বাবাও পর হয়ে গেল। আর এখন যদি তুই আমার সাথে না থাকিস, তাতে কি হয়েছে? তুই অ্যাম্বিশিয়াস, তুই সাহসী মেয়ে, তুই যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে একাই চলতে পারবি।
আর আমি তোর মতো অতটা সাহসী নই। ভুল। আমি সব প্ল্যান প্রোগ্রাম করে নিই, কিন্তু সেটা সবকটা তোকে ঘিরে। আর আমি জানি আমি যদি কোনো ভুল করে ফেলি, কোনো বিপদে পড়ি, তাহলে তুই ঠিক সামলে নিবি। আর এখন তো তুইও আমার সাথে যাবি না, তাহলে আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে কে সামলাবে? আমি সামলাবো। তুই শুধু আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানিয়ে দিবি, আর আমি সব সামলে নেব। নে, রাত অনেক হয়েছে, শুয়ে পড়তে হবে, কাল সকালে আবার বেরোতে হবে। শো শো শো, শুয়ে পড়। এসো স্নিগ্ধা, এই হচ্ছে তোমাদের রুম, আর এইটা তোমার বেড। নাও, ব্যাগগুলো রাখো। আর হ্যাঁ, এই হচ্ছে তোমাদের বাথরুম। তোমার রুমে যে মেয়েগুলো থাকে সম্ভবত তারা গার্ডেনে আছে। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, ওরা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি তোমার কথা ওদেরকে বলে রেখেছি। আর শোনো, কোনো রকম কোনো কিছু অসুবিধা হলে এই বিল্ডিংয়ের দোতলায় আমি থাকি, কোনো কিছু না ভেবে চলে আসবে, কেমন? আর যদি কোনো সময় না পাও তাহলে ফোন নাম্বার দেওয়াই রয়েছে, ফোন করে নেবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে আমি আসি। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি স্নিগ্ধা? হ্যাঁ। বাহ, কি সুন্দর দেখতে তোমায়, আমার থেকেও বেশি সুন্দর। দেখ, কি যে বলো না তুমি। প্রভু, ওর দিকে দৃষ্টি ঘুরিয়ে দাও প্রভু, আমার দিক থেকে যেন দৃষ্টি সরে যায়। তুমি স্নিগ্ধা? হ্যাঁ। বাহ, কি সুন্দর দেখতে তোমাকে, আমার থেকে অনেক 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 সুন্দর। আচ্ছা, কি ব্যাপার বলো তো? ওখানেও একজন আমাকে ঠিক একই কথা বলল, আর আমি তো এতটাও সুন্দরী নই যে তোমাদের চোখে পড়বে। তাহলে তোমরা অযথা আমার রূপের প্রশংসা কেন করছো? তোমার নাম কি? পাপিয়া। তোমাকেও তো খুব সুন্দর দেখতে। আমি চাই না আমার সুন্দর দেখাক, আমার সৌন্দর্য কারো চোখে পড়ুক।
স্নিগ্ধা, কি রে, সব ঠিক আছে তো? এখানে খুব ভালো পরিবেশ দিদি, আমি ভীষণ ভালো আছি, শুধু তোকে মিস করছি। আমিও তোকে খুব মিস করছি, কিন্তু তুই মন খারাপ করিস না। ভবিষ্যতের ভালো কিছুর জন্য আজ এইটুকু কষ্ট তো আমাদের করতেই হবে, তাই না? তোর খুব কষ্ট হচ্ছে না রে দিদি? তোকে একাকেই সব কাজ করতে হচ্ছে? কোনো অসুবিধা নেই, আমি সব করে নেব, তুই একদম চিন্তা করিস না। কি রে শয়তানি, সারাদিন ফোন কানে গুজে বসে থাকলে কাজকর্মগুলো কখন হবে? হ্যাঁ যাচ্ছি মা। হ্যাঁ, এই 1 ঘন্টা ধরে শুধু সবজি কাটা চলবে নাকি? রাখছি। বাকি কাজগুলো কখন হবে? তোমার কি কেউ নেই? আছে তো, দিদি, বাবা আর সৎ মা। তারা কি তোমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে? না তো। তাহলে তাহলে তুমি এখানে কেন? পড়তে। আমার কেউ নেই, তুমি তো তাও পালাতে পারবে, কিন্তু আমার তো কোনো যাওয়ার জায়গাই নেই। পালাবো কেন? স্নিগ্ধা, স্নিগ্ধা, বিরাজ স্যার তোমাকে ডাকছেন, দোতলায় ওনার রুমে চলে যাও। তাহলে স্নিগ্ধা, এখানে এসে কেমন লাগছে তোমার? খুব ভালো স্যার। বাহ, বেশ। নাও, এই বইগুলো তুমি নিয়ে যাও, আর মনে রাখবে কাল থেকে তোমার পড়া শুরু। এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছেন, আর মাধবী তোমাকে তাদের প্রত্যেকের সাথে আলাপ করে দেবেন। বুঝতে পেরেছো? কি ব্যাপার, তোমার ঠোঁটে এরকম ছোপ ছোপ করে লিপস্টিক লাগিয়েছো কেন? না মানে ও লাগায়নি, অর্পিতা ওর সঙ্গে বদমাইশি করেছে। ওরা আমার সাথে কেমন একটা অদ্ভুত ব্যবহার করছিল। ওদের কথায় কান দিও না স্নিগ্ধা, ওরা মানে মাধবী, আমায় ওকে পুরো বিষয়টা ক্লিয়ার করতে দাও। শোনো স্নিগ্ধা, এই পৃথিবীতে যেমন ঈশ্বর আছেন, ঠিক তেমনই শয়তান আছেন। আর প্রত্যেকটা ধর্মেই কিছু পথ, কিছু নিয়মনীতি আছে এই শয়তানকে দূরে সরিয়ে রাখার জন্য। ওরা হয়তো কারোর কাছ থেকে এমনই কোনো উপদেশ পেয়েছে। তুমি কোনো চিন্তা করো না, আমি ওদের সাথে কথা বলে ব্যাপারটা কি জেনে নিয়েছি। কেমন? ঠিক আছে স্যার। আর হ্যাঁ, আমরা সবাই প্রভুর উপাসক। তুমি যদি আমাদের কথা শুনে চলো, তাহলে এই শয়তান তোমায় কোনোভাবে স্পর্শ করতে পারবে না। আর হ্যাঁ, এবার থেকে ঠোঁটে লিপস্টিক আর চোখে কাজল করবে, ভালো লাগবে। কেমন? যাও। শ্রেয়া, শ্রেয়া, বাবা, কি রে, বিছনাপত্র না করে শুয়ে পড়েছিস যে? খুব ক্লান্ত লাগছিল, তাই ভাবলাম একটু শুয়ে নি, কিন্তু কখন যে ঘুম এসে গেল। থাক না বাবা, এগুলো আমি করে নেব। ঠিক আছে, আমিও করে দিচ্ছি। না তা হ্যাঁ রে, স্নিগ্ধার খবর কি? ও খুব ভালো আছে বাবা। আর জানো বাবা, ও বলছিল ওখানে নাকি খুব ভালো ব্যবস্থা। ভালো হলেই ভালো রে মা। ওর খুব শখ ছিল শিক্ষিত হবার, আর ঈশ্বরও একটা রাস্তা খুঁজে দিয়েছেন। কিন্তু মা, তোর যে কিছুই হলো না রে।
অমনি করে কেন বলছো বাবা? এখন তো ওর স্বপ্নই আমার স্বপ্ন, ওর স্বপ্ন পূরণ হওয়াটাই তো আমার জীবনের লক্ষ্য। বাবা, মা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ রে মা, না হলে কি আর আসতে পারতাম? তাহলে রাত তো অনেক হয়েছে, যাও তুমিও শুয়ে পড়ো। হ্যাঁ, তুইও শুয়ে পড়। হ্যাঁ একটা মশার ধূপ জ্বালিয়ে নিস কেমন? আচ্ছা, তুমি শুয়ে পড়ো। কি করছো তুমি? কেন সেজেছো এরকম? ভয়, যাতে শয়তানের নজর আমার দিকে না পড়ে। তোমরা আমার থেকে কি লুকোচ্ছ? কি হয়েছে তোমাদের? এ কি সেজেছো তুমি এটা? ও গড, পাপিয়া ওঠো, বিরাজ স্যারকে দুধটা দিয়ে এসো। চলো। চলো। পাপিয়া, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কাল রাতের বেলা দুধ নিয়ে উপরে গেলে আর সারা রাত ফিরলে না কেন? অপেক্ষা করো, জানতে পারবে। কি জানতে পারবো? তোমরা কিছু বলছো না কেন? অর্পিতার কি কোনো সমস্যা আছে? ওর নাম আমার সামনে নিও না, হিংসুটে মেয়ে একটা, ওর জন্য আজকে আমার এই হাল। স্নিগ্ধা, 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 স্নিগ্ধা ওঠো, স্নিগ্ধা ওঠো, ওঠো। যাও, বিরাজ স্যারকে দুধটা দিয়ে এসো। যাও।
সারাক্ষণ ফোন কানে গুজে বসে আছিস, কাজকর্ম কখন হবে তোর? মা মা দুদিন ধরে স্নিগ্ধাকে ফোন করছি, ওকে ফোনে পাচ্ছি না। ফোনটা বাজছে কিন্তু তারপর বন্ধ হয়ে যাচ্ছে। তাতে আমার কি? পিপিলিকার পাখা গজিয়েছিল মরিবার তরে, মরেছে, কিন্তু সেই শোকে তুমি আবার কাজকর্ম ছেড়ে বসে থেকো না। বাবা বাবা বাবা, কি রে? দুদিন থেকে স্নিগ্ধাকে ফোনে পাচ্ছি না। সে কি রে? কি হলো? তাহলে আর কি, এবার বাপ বেটিতে মিলে গলা জড়াজড়ি করে কাঁদতে শুরু করে দাও। দেখ, হয়তো পড়ার চাপে ফোন ধরতে পারছে না, রাতে ফাঁকা হলে হয়তো ফোন করে নেবে। এই, ওর ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে, ধরবি? ধরে ওর বাড়ির লোককে জানানো দরকার। তাতে লাভ, ওর বাড়ির লোক এসে ওকে নিয়ে চলে যাবে, তারপর আমাদের উপর আবার অত্যাচার শুরু হবে। তার চাইতে যেমন চলছে চলুক, আমি ফোনটা সুইচ অফ করে দিই। ও খুব কষ্ট পাচ্ছে। তাহলে তুই যা না, ওকে মুক্তি দিয়ে ওর কষ্টটা তুই ভোগ কর। আচ্ছা, ওকে আটকে রেখেছে কেন? কারণ ও আমাদের মতো অনাথ নয়, ওর এখান থেকে যাওয়ার জায়গা আছে। ওকে ওকে কতদিন আটকে রাখবে? জানি না, তবে যতদিন ওর উপর থেকে মন না ভরে ততদিন আমাদের নিস্তার। ওকে আমাদের হেল্প করা উচিত, তারপর যা হয় দেখা যাবে। আমি কার করে দাঁড়াচ্ছি, তুই দরজাটা খোল। কে? স্যার, আমরা এত ভোরে? স্যার, এত বেলা হয়ে গেল, আপনি এখনো ওঠেননি, তাই দেখতে আসলাম। ফোনটা ধর। স্যার, আসছি। দাঁড়াও, কোথায় যাবে? ক্লাস টিচার ডাকছেন। যাও। স্নিগ্ধা, স্নিগ্ধা, তুই কোথায় আছিস? তুই আমার ফোন ধরছিস না কেন? আমি খুব বিপদের মধ্যে ছিলাম দিদি। ওরা ওরা ভীষণ খারাপ মানুষ, ওরা আমাকে আটকে রেখেছিল, আমার উপর ভীষণ অত্যাচার করেছে। তুই এখন কোথায়? আমি ওখান থেকে পালিয়ে এসেছি দিদি, আমি বাড়ি আসছি। দিদি
তখন দিদি এসে একে উদ্ধার করে নিয়ে যায় এবং শ্রীরামপুর মহিলা থানায় এই প্রফেসরের এগেনস্টে কমপ্লেন দেয়। সেদিনই প্রফেসর অ্যারেস্ট হয়। মেয়েটির মেডিকেল এক্সামিনেশন হয়েছে। মেয়েটির শারীরিক পরীক্ষার পাশাপাশি তার ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছে, তার সাক্ষ্য গ্রহণ পর্বও কমপ্লিট হয়েছে। সেই গ্রেফতার হওয়ার অবধি আজ পর্যন্ত এই প্রফেসর কাস্টাডিতেই রয়েছে, কাস্টাডি ট্রায়ালই হচ্ছে। বিরাজের স্ত্রী ও তার পুত্র পুলিশকে একথাও জানায় যে তার খারাপ চরিত্রের জন্য তারা তাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছে।